নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী, আপনাদের হেলথ কোচ। আজকে আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে জানাবো যেটা শুনে আপনারা ভাবতে বাধ্য হবেন যে কিছু অসাধু চক্র মেডিকেলের ক্ষেত্রে কিভাবে আমাদের মতো সাধারণ মানুষকে ঠকাচ্ছে এবং আমরা তাদের ফাঁদে পড়ে কিভাবে নিজেদের জীবন এবং তার সঙ্গে অর্থ নয়ছয় করছি। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক বাটনটি অবশ্যই প্রেস করবেন, কেননা অনেক সময় আপনারা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যান। আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেকখানি মিনিংফুল। তো বন্ধুরা, আর দেরি না করে আজকের মেন টপিক যেটা সম্বন্ধে আমি বলতে চাই সেটাতে আসা যাক। এবং আমি এটাও জানাতে চাই যে শুধুমাত্র এটা যে আমার একার কথা তা নয়, অনেক নামী বিখ্যাত ডাক্তাররাও কিন্তু এই কথাতে সম্মতি দান করেছেন। আমি পার্টিকুলার কিছু ডাক্তারদের অপমান করতে চাই না, বা আমি মেডিকেল গ্রাউন্ডের কাউকে কোনোরকমভাবে অপমানিত করতে চাইছি না, কিন্তু বর্তমান অবস্থা যেটা, আমি শুধুমাত্র সেই অবস্থা বা সেই ছবি তুলে ধরতে চাইছি। আপনাদের কাছে অনুরোধ রইল পুরোটা দেখার, শোনার এবং অবশ্যই বোঝার। চিন্তা করুন, ভাবুন এবং দেখুন যেগুলো বলছি সেটা কতখানি সত্যি। সত্যতা যাচাই করার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। কোনো রকম কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানান। সমস্ত ডাক্তার যে একই রকম আমি সেটা বলছি না বন্ধুরা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যবসাকে বাড়ানোর জন্য কিছু অসাধু চক্র কিভাবে আমাদের জীবনকে নিয়ে ছিনে বেঁচে সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আচ্ছা, আপনারা কি একটা কথা জানেন যে নর্মাল যখন আমাদের সর্দি, কাশি, জ্বর এগুলো হয়, তখন কিন্তু সাধারণভাবে আমরা যদি 2-3 দিন কোনো ওষুধ না খাই তাহলেও কিন্তু সেটা অটোমেটিক্যালি হিল হয়ে যায়, বিকজ আমাদের শরীরের কিন্তু নিজস্ব হিলিং ক্যাপাসিটি আছে। কিন্তু আমরা কি করি, আমরা সেই সময়টা কিন্তু শরীরকে দিতে চাই না। 1 দিন বা 1.5 দিনের জ্বর, সর্দি, কাশি হলেই আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। ডাক্তারের কাছে ছুটে যাওয়ার পর ডাক্তার প্রথমেই কিন্তু আমাদেরকে বেশ কয়েকটা টেস্ট করতে বলেন, এবং টেস্ট করার পর যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন সেই টেস্ট রিপোর্টে আমরা যে রোগ বা যে কারণ নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য, সেই রোগের পার্টিকুলার কোনো রিপোর্ট কিন্তু ধরা পড়ে না, অর্থাৎ রিপোর্ট নর্মাল আসে। কিন্তু দেখা গেল হয়তো যে দুর্ভাগ্যবশত আপনার কোলেস্টেরল, বিপি, সুগার কিছু না কিছু কম বেশি হয়ে আছে। এবার কিন্তু আপনি পার্টিকুলারলি যে রোগ নিয়ে ডাক্তারের কাছে গেছিলেন, আপনি সেই রোগের রোগী কিন্তু থাকলেন না। জিনিসটা বোঝার চেষ্টা করুন। আপনি হয়ে গেলেন হয় কোলেস্টেরল, নয় বিপি, নয় থাইরয়েড বা আদার কোনো রোগের রোগী। সেক্ষেত্রে ডাক্তার আপনাকে সাজেস্ট করবেন যে আপনি পার্টিকুলার সেই জিনিসটা, অর্থাৎ আপনার যদি কোলেস্টেরল বেড়ে থাকে বা বিপি বেড়ে থাকে বা সুগার বেড়ে থাকে বা থাইরয়েড বেড়ে থাকে, পার্টিকুলার সেই জিনিসটার জন্য আপনাকে একটি ওষুধ খেতে হবে। এবার আপনি ডাক্তারের কথা মতো একটি ওষুধ রেগুলার খেতে শুরু করলেন, এবং তার সাথে সাথে আপনার খাবার দাবারের মধ্যেও কিছুটা হয়তো চেঞ্জেস আপনি করতে শুরু করলেন। এবার আপনি এটা কন্টিনিউ করলেন হয়তো 2-3 মাস পরে আপনি আবার যখন নর্মাল চেকআপের জন্য গেলেন বা টেস্ট করাতে গেলেন, তখন কিন্তু আপনার রিপোর্টে দেখা গেল যে আপনার সেই যেটার জন্য আপনি ওষুধ খাচ্ছিলেন সেটা হয়তো কিছুটা কম হয়েছে। এবার কোলেস্টেরল হয়তো আপনার কম হয়েছে, কিন্তু দেখা গেল আবার দুর্ভাগ্যবশত ব্লাড প্রেশার আপনার বেড়ে আছে। তো ডক্টর তখন কি বলেন যে দেখুন, আপনার কোলেস্টেরল তো কমেছে, যেহেতু আপনি ওষুধটা কন্টিনিউ করছেন, আপনার কিন্তু ব্লাড প্রেশারটা একটু বেড়ে গেছে। তো সেই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য আপনাকে আরও একটা ওষুধ খেতে হবে। এবার তাহলে আপনার ওষুধের সংখ্যা দাঁড়ালো
2, তাই নয় কি? তো আপনি কিন্তু সেই ব্লাড প্রেশারেরও ওষুধ খেতে শুরু করলেন কোলেস্টেরলের সাথে সাথে। এবার ব্লাড প্রেশার, কোলেস্টেরল এই দুটো ওষুধ খেতে 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 বেশ কিছুদিন যাওয়ার পর, অর্থাৎ 2-3 মাস, 3.5 মাস, 4 মাস যাওয়ার পর আপনার শরীরে ডাইজেস্টিভ কিছু ইস্যুস দেখা দিল। অর্থাৎ কি না, আপনার হজম ক্ষমতা কমে গেল, অথবা গ্যাস, ব্লোটিং এই সমস্ত সমস্যা আপনার হতে শুরু করলো। আপনি আবার গেলেন এবং ডক্টরকে বললেন যে ডক্টর, আমার এই প্রবলেম হচ্ছে, আমি কি করব? ডক্টর তখন বললেন, যে দুটো ওষুধ খাচ্ছেন খান, তার সাথে আপনি রোজ সকালে একটা করে গ্যাসের ওষুধ খেতে শুরু করেন। এবার আপনি কোলেস্টেরল, ব্লাড প্রেশার এবং তার সাথে গ্যাসের ওষুধ খেতে স্টার্ট করলেন। তাহলে আপনার ওষুধের সংখ্যা গিয়ে দাঁড়ালো 3। এবার এরকমভাবে করতে 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 আপনার একটার পর একটা শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে শুরু করলো, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ওষুধের সংখ্যাও কন্টিনিউয়াসলি বাড়তে শুরু করলো। এইভাবে ওষুধের সংখ্যা বাড়তে বাড়তে যখন 5, 6, 7, 8 বিভিন্ন রিজনের জন্য বাড়তে বাড়তে এমন একটা পরিস্থিতি আপনার সামনে এসে দাঁড়ালো যখন কিন্তু আপনি খাবার কম খাচ্ছেন, ওষুধ বেশি খাচ্ছেন। এর সম্পূর্ণভাবে আমরা নিজেদের শরীরকে ওষুধের দ্বারস্থ করে ফেললাম বা ওষুধের ওপর নির্ভরশীল করে ফেললাম। অর্থাৎ আমাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছুই কিন্তু আর করতে পারলো না। যে 5-6 মাস পেরোনোর পর আপনার হঠাৎ একদিন বুকে ব্যথা শুরু হলো, আপনি ছুটলেন ডক্টরের কাছে। ডক্টর আপনাকে বললেন যে ওষুধের এতগুলো ওষুধ তো আপনি খাচ্ছেন, সেই জন্য ওষুধের সাইড এফেক্টের জন্য অনেক সময় এই জিনিসগুলো হয়ে থাকে। একটু ভেবে দেখুন, প্রথম আপনি যে সর্দি, জ্বর, কাশি নিয়ে ডক্টরের কাছে গেছিলেন, সেই সময় যদি ডক্টর বলতেন যে এটা সামান্য একটা নর্মাল প্রসেস, ভাইরাল ইনফেকশন বলতে পারেন, বা আমাদের শরীরে সর্দি জ্বর হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, আপনি এক কাজ করুন, আপনি কিছু ফ্রুটস খান, আপনি ভালোভাবে একটু হাঁটাচলা করুন, একটু ছোটোখাটো হালকা এক্সারসাইজ করুন, এবং পর্যাপ্ত পরিমাণে জল খান এবং ভালোভাবে খাবার খান, তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন। সেটা না বলে উনি কিন্তু আপনাকে অন্য লাইনে বা অন্য দিকে ঘুরিয়ে দিলেন, এবং ধীরে ধীরে আপনার শরীর যতখানি সবল ছিল ততখানি দুর্বল করে তুলল। এবং শুধুমাত্র শরীর নয় কিন্তু বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখুন, আমাদের শরীরে যখন রোগ বাসা বাঁধতে শুরু করে তখন আমরা শুধুমাত্র শারীরিকভাবে নয়, আমরা মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ি। ফলে আমাদের শরীর, মন এবং পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ হয়ে দাঁড়ায়। তাই বন্ধুরা, আমি অনুরোধ করব, এই ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করুন, কেননা আমাদের আধুনিক চিকিৎসা পদ্ধতি এইভাবেই চলছে, এবং তিলে তিলে একটা মানুষকে, সুস্থ মানুষকে অসুস্থ করে তুলছে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে অবশ্যই।